স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। মিয়ানমারে সাম্প্রতিক সংঘাতের কারণে আরও অন্তত ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। এবার কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা নেতারাই এমন দাবি করছেন। যদিও উখিয়া টেকনাফের বাসিন্দারা জানান, সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ে রোহিঙ্গারা। প্রতিদিনই এলাকায় যুক্ত হচ্ছে নতুন নতুন রোহিঙ্গা পরিবার। আর প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি পাহারা বসানো হয়েছে। একে তো প্রত্যাবাসন নিয়ে কোনো সুখবর নেই, তার উপর আনুষ্ঠানিকভাবেই আরও অনুপ্রবেশের শঙ্কা। আলাপ করতে চাই বিস্তারিত। আজ আমাদের সাথে আছেন রোহিঙ্গা বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরে। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদকে দিয়ে আমি শুরু করতে চাই। মিয়ানমারে সংঘাতের যে পরিস্থিতি, তা তো দীর্ঘ সময় ধরেই বিরাজমান। মানবিক হয়েছি আমরা, এবং এর ফলে যে বিস্ফোরাটি নিয়ে ঢুকে চলেছি, তার শেষ কোথায়? আপনার বিশ্লেষণ কি এ নিয়ে? ধন্যবাদ আমাকে এ ব্যাপারে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি আমার যে গবেষণা, সেই গবেষণায় বলে যে রাখাইন স্টেটটা বার্মার যে বেশ কয়েকটি স্টেট, তার মধ্যে রাখাইন স্টেট হচ্ছে সবচেয়ে বেশি খনিজ সম্পদ সমৃদ্ধ। তেল গ্যাস আছে এবং বঙ্গোপসাগর আছে, কানেক্টিভিটি আছে, এবং সেখানে প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটা এই যে আঞ্চলিক শক্তি এবং মায়ানমার সরকারের যে বিশেষ লুলুপ দৃষ্টি, সেই লুলুপ দৃষ্টির কারণেই কিন্তু রোহিঙ্গাদেরকে বিতাড়ন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে তারা ল্যান্ড খালি করে সে ল্যান্ড দখল করেছে। সেখানে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে। সেখানে পাওয়ার প্লান্টেশন থেকে শুরু করে স্পেশাল ইকোনমিক জোন এবং তেল গ্যাস আহরণ, সেই তেল গ্যাস যে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে, চায়নাতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা, এবং ভূরাজনৈতিকভাবে ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে রাখাইন স্টেটটি তারা দখলে নিয়েছে এবং মুসলমানদেরকে তাড়িয়ে তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো সহসাই এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না। যেটা আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানে যে রাখাইন স্টেটটা অত্যন্ত সংঘাতপূর্ণ, কারণ হচ্ছে যে সেখানে আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকা আরাকান আর্মি দখল করেছে, এবং সেখানে আরাকান আর্মির সাথে তাতমাদাও বার্মা সরকারের, জান্তা সরকারের লড়াই চলমান, এবং সেই লড়াই কখন শেষ হবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। কেন সেখানে কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, সেখানে মানবিক বিপর্যয় হয়েছে। এবং এই অবস্থায় রোহিঙ্গা রিপাট্রিয়েশন আদৌ কখন হবে, কিভাবে হবে, এটা নিয়ে কোনো নিশ্চয়তা আমরা দেখতেছি না। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, আরাকান আর্মি রাখাইন স্টেট দখল করেছে এবং সেই রাখাইন স্টেটে তারা আরাকান স্টেট প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে একটা দুঃস্বপ্ন। কিভাবে দুঃস্বপ্ন? কারণ হচ্ছে কি, বার্মা একটি গৃহযুদ্ধ কবলিত রাষ্ট্র, এবং সেখানে তারা স্বাধীনতার পর থেকেই সেখানে কিন্তু গৃহযুদ্ধ লেগে আছে, এবং বার্মার প্রায় প্রত্যেকটি স্টেটের মধ্যে কিন্তু সরকার বিরোধী এক একটা লিবারেশন ফোর্সেস আছে, লিবারেশন আর্মি আছে, এবং তাদের সাথে বার্মা সরকারের যুদ্ধ চলমান, এবং সেই আরাকান স্টেটের মধ্যেও যুদ্ধ চলমান, এবং সেই যুদ্ধ কখন শেষ হবে সেটা বলা মুশকিল। এবং বিশেষ করে ধরেন, এখানে যদি আরাকান আর্মি যদি পশ্চিমা রাষ্ট্র কিংবা বাংলাদেশের যদি সহযোগিতা না পায়, সেক্ষেত্রে কিন্তু আরাকান স্টেট স্বাধীন হওয়ার সম্ভাবনা নাই। আর আরাকান স্টেট স্বাধীন হলেই যে বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে, এটার কোনো নিশ্চয়তা নেই। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে স্বার্থ, সেটা যদি চরিতার্থ করতে হয়, তাহলে কিন্তু ইউনিফাইড, এই যে মায়ানমারের যে ইউনিফাইড মায়ানমার, যে তাদের যে ইন্টিগ্রেটেড মায়ানমার, সেটাই বাংলাদেশের স্বার্থের অনুকূলে। এবং সেটা আমি বলবো যে বাংলাদেশের এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ যদি বন্ধ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, বিজিবি বলেন, তারপরে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বলেন, তারপরে পুলিশ বলেন, এবং কোস্টগার্ড বলেন, তাদেরকে সিরিয়াসলি তাদেরকে সেখানে ডিপ্লয় করতে হবে, তাদেরকে মোতায়েন করতে হবে, এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং আমাদের যে দক্ষিণ পূর্ব বাংলা এবং উখিয়া, টেকনাফ, কক্সবাজার এবং আমাদের বান্দরবনের যে সীমান্ত এলাকা, সেটাকে সুরক্ষিত করার জন্য আমার মনে হয় বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। না হলে সেখানে কিন্তু আরাকান আর্মির যে একটি এক্সপানশনিস্ট পলিসি, সেটা কিন্তু বাংলাদেশে চলে আসতে পারে, এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে স্বাধীনতা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আমি আবার এটা বলছি না যে বাংলাদেশ সরাসরি আরাকান আর্মির সাথে যুদ্ধে যাওয়া
কিংবা জান্তা সরকারের সাথে যুদ্ধ যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের জন্য কখনোই শুভনীয় হবে না। শুধুমাত্র বাংলাদেশ সরকার এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, সেটা হচ্ছে জান্তা সরকারের সাথেও ডিপ্লোম্যাটিক চ্যানেলে যোগাযোগ রক্ষা করা এবং আরকান আর্মির সাথেও যোগাযোগ রক্ষা করা, যাতে তারা বাংলাদেশের স্বার্থের উপর যাতে কোনো আঘাত না আনে এবং ফার্দার রোহিঙ্গা ইনফ্লাক্স কিন্তু আমাদের দেশে যাতে তারা বিতাড়ন করে আমাদের দেশে পাঠিয়ে দিতে না পারে। আরেকটা বিষয় এখানে আমি বলছি, সবসময় মানুষ বলে যাচ্ছে আপনার কাছে আমি আসবো আবারও, একটু নাঈম আশফাক চৌধুরীর কাছ থেকে ঘুরে আসতে চাই যে প্রশাসন সবসময়ই সীমান্তে কড়াকড়ি পাহারার কথা বলে, তারপরেও আমরা দেখি যে অনুপ্রবেশ থেমে নেই। দেশের নিরাপত্তায় কতটা ঝুঁকি দেখতে পান? জি, অনেক বড় ঝুঁকি আমি দেখতে পাচ্ছি, এবং শুধু আমি নয়, সারা বাংলাদেশের সকলেই এই জিনিসটা রিয়েলাইজ করছেন যে এখানে রোহিঙ্গা, সেই সাথে নার্কো টেরোরিজমের যে তিনটা পার্ট, অর্থাৎ আর্মস, ড্রাগস এবং ম্যানপাওয়ার, মানব চোরাচালান বা পাচার, এই সবগুলো মিলে বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেক বড় একটা হুমকি। সেই সাথে বর্তমানে যারা আছেন তারাও যেরকম হুমকি সৃষ্টি করছেন, শুধুমাত্র নিরাপত্তা সেক্টরে তা নয়, এনভায়রনমেন্ট থেকে শুরু করে ট্রেড, কমার্স, এনভায়রনমেন্ট, তারপরে অর্থনৈতিক সকল দিক থেকে এক ধরনের হুমকি আমরা দেখে এসছি তাদের আসার পরের থেকে, এবং এটা দিন দিন যত দিন যাবে তত বাড়বে। সো হুমকির কথা যদি বলেন, নিরাপত্তার হুমকি যদি বলেন, তাহলে ডেফিনেটলি একটা হুমকি সৃষ্টি হচ্ছে এবং এর মাত্রা এবং গভীরতা দিন দিন আরো বাড়তে থাকবে। সেই সাথে আরেকটা কথাও একটু বলে রাখি, যেহেতু মিয়ানমারের ওভারঅল যে সিচুয়েশন যেটা আছে, এই সিচুয়েশনের কারণে বিভিন্ন রিজিয়নাল এবং গ্লোবাল পাওয়ার অলরেডি অনেক বছর ধরেই তারা এই জায়গাতে অ্যাকশন করছে। আপনি যদি খেয়াল করেন যে কিছুদিন আগে অজিত দোভাল এবং তার একটা টিম, হাই লেভেল টিম চলে গিয়েছে মিয়ানমারে, এবং মিয়ানমারে তাদের যাওয়ার মূল কারণ হলো মিয়ানমারের দক্ষিণে একটি আইল্যান্ড আছে, নাম কোকো আইল্যান্ড। এই কোকো আইল্যান্ডটা মাত্র 100 কিলোমিটার নর্থ অফ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং এটার থেকে মাত্র 200 থেকে 300 কিলোমিটার দূরে হলো মালাক্কা প্রণালী। সো তারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে এই কোকো আইল্যান্ডে যে এয়ারফিল্ড বড় করছে এবং অন্যান্য সেনা ছাউনি দেখা যাচ্ছে, সেখানে চাইনিজের আগমনের একটা সম্ভাবনা আছে। সো চাইনিজ আগমন যদি আসে, তাহলে ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী এবং এই যে রুট যেটা আছে, এই রুটে ভারত এবং ওয়েস্টের এক ধরনের স্বার্থের উপরে আঘাত হানতে পারে। আপনারা জানেন যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের বেশ কিছু সামরিক কর্মকর্তাও বাংলাদেশে আগমন করবে, এবং তাদের ওয়ান অফ দ্য ভিজিট হলো রামুতে। সো তারা ওইটার সাথে, অর্থাৎ এই যে চাইনিজ একটা ডমিনেশন অথবা ইনফ্লুয়েন্স হতে পারে, এইরকম একটা সন্দেহ, প্লাস বাংলাদেশের তরফ থেকে এইটাকে কোনো কিছু করছে কিনা, এই আঙ্গিকটাকেই তারা হাইলাইট করার চেষ্টা করছে। এবং হাইলাইট করবে এই কারণে যে আমরা সবাই জানি ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে যে টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনকে সাবসাইড করার জন্য তাদের যে রেশনালিটি আছে, যে আমাদের উপস্থিতি একান্ত প্রয়োজন এবং আমাদের সাহায্য আমেরিকার প্রয়োজন, এই রেশনালিজমটাকে হাইলাইট করার জন্যই কিন্তু ভারতের মিয়ানমার ভিজিট, এবং হয়তোবা ইন্টেলিজেন্সের যারা আসছেন বাংলাদেশে তাদের একটা অংশ রামুতে যাওয়ার একটা মূল কারণ। সো নিরাপত্তার দিক থেকে মিয়ানমার প্লাস রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বর্তমানে এবং সামনের দিনগুলোতে আরো কঠিন নিরাপত্তার হুমকি আসবে বলে মনে করছি। আপনি বেশ কিছু দিক তুলে ধরেছেন, যেগুলো নিয়ে আমি আলোচনায় আসবো আপনার সাথে আবারও। তবে তার আগে ডক্টর আক্কাস আহমেদ কথা বলছিলেন, আমি তাকে মাঝখানে আসলে থামিয়েই দিয়েছিলাম। স্যার, আপনার কাছে আসতে চাই। মাঝে আমরা বেশ কিছুদিন হলো আমরা আসলে এই খবরটা পেয়েছি যে বিভিন্ন দাতা সংস্থাগুলো রোহিঙ্গাদের ত্রাণের ব্যাপারে ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছে। এরই মধ্যে আরও 5 লাখ রোহিঙ্গা, যেমনটি আমরা আজকের খবরে জানছিলাম, যে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। তাহলে আপনার মতে কি হতে চলেছে পরিস্থিতি, ভবিষ্যৎ কি এই সমস্যার? ধন্যবাদ। আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যে রিসেন্টলি যে মিডল ইস্টে যে কনফ্লিক্টটা দেখেছি, সেখানে প্রায় 67,000 ফিলিস্তিনিয়ান কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এত হত্যাকাণ্ডের পরেও কিন্তু মিশর কিন্তু রাফা ক্রসিং উন্মুক্ত করে নাই, কিংবা জর্দান বর্ডার যে লং বর্ডার আছে সেই জর্দান বর্ডার উন্মুক্ত করে নাই, লেবানন বর্ডার উন্মুক্ত করে নাই, সিরিয়া বর্ডার উন্মুক্ত করে নাই। তো তারা যদি বর্ডার উন্মুক্ত না করে মুসলিম ব্রাদারহুড, মুসলিম ভ্রাতৃত্ববোধের কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা যদি তাদেরকে আশ্রয় না দেয়, যুদ্ধ কবলিত দেশ থেকে পালিয়ে গিয়ে তাদেরকে যদি আশ্রয় দেওয়া না হয় তাদের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থে, তাহলে বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্র, যেটা হচ্ছে যে কি জনসংখ্যা অনেক বেশি, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের খাদ্য নিরাপত্তায় সমস্যা আছে, আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে, আমাদের যে জিডিপি, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এবং আমাদের অনেক সমস্যা আছে যে আমাদের নিজেদের জনগোষ্ঠীকে আমরা যেখানে এমপ্লয়মেন্ট দিতে পারতেছি না, কিংবা আমাদের প্রচুর প্রাচুর্য আমাদের নেই, যেরকম প্রাচুর্য সুযোগ সুবিধা আমাদের দরকার। তাহলে কোন মানবিক দৃষ্টিতে আমরা বাংলাদেশ সরকার কেন মিয়ানমারের মতো, সেখানে প্রায় 50 লক্ষ রোহিঙ্গা আছে, এখানে তো ধরেন 15-20 লাখ এখন বর্তমানে হবে, আরো 25-30 লাখ রোহিঙ্গা কিন্তু মিয়ানমার আছে। তাহলে কেন কোন বিবেচনায় আমরা মানবিক বিবেচনায় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমরা রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দেবো, সেটা আমার গবেষণায় আমার বিবেচনায় আসে না। আমরা গ্লোবাল কনটেক্সটে এটাকে অ্যানালাইসিস করতে পারি। আরেকটা বিষয় আমি এখানে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে উকিয়া টেকনাফ এবং সেন্ট মার্টিন আইল্যান্ড, এটা হচ্ছে বহির্বিশ্বের কাছে, সারা পৃথিবীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। এবং আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে কি রোহিঙ্গারা যে আজকে বাংলাদেশে আগমন করেছে সেটা ভূরাজনৈতিক কারণে, সেটা ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে আগমন করেছে, এটা অন্য কোনো কারণ নাই। এবং বর্তমানে যে চায়নারা যে আসতে চাচ্ছে, ইন্ডিয়ানরা আসতে চাচ্ছে, ইন্ডিয়া এবং চায়না অলরেডি কিন্তু বঙ্গোপসাগরে এসেছে, তারা বন্দর নির্মাণ করেছে। চায়না মায়ানমারের সাথে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, তেল অলরেডি তারা তেল এবং গ্যাস আমদানি করতেছে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং চায়নাতে। এখানে আমি স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে এখন কিন্তু স্থিতিশীল একটি কান্ট্রি, একদম পিসফুল এবং পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিকভাবে স্থিতিশীল একটি কান্ট্রি। এইখানে যদি আমি বিশেষ কোনো কান্ট্রির নাম বলতে চাই না, এখানে বর্তমান উকিয়া টেকনাফ এবং সেন্ট মার্টিন জিওপলিটিক্যাল হটস্পট ফর দ্য রিজিওনাল পাওয়ার্স অ্যান্ড গ্লোবাল পাওয়ার্স, আঞ্চলিক শক্তি এবং বৈশ্বিক শক্তির জন্য একটি কারণ। বঙ্গোপসাগরের এই যে সেন্ট মার্টিনের যারা আসবে তারা কিন্তু সাউথ ইস্ট এশিয়া, আপনি ধরেন একেবারে ওই যে মালাক্কে স্ট্রেট, কিংবা আন্দামান নিকোবর আইল্যান্ড, কিংবা আপনি পুরা মিয়ানমার, তারপর থাইল্যান্ড, ওই যে সাউথ ইস্ট এশিয়ান বেল্ট, এবং এখান থেকে যদি আপনি আরো সাউথ ইস্টে যান অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে পারবেন, কিংবা আপনি ডান দিকে যদি যান সাউদার্ন ওশান দিয়ে আপনি ল্যাটিন আমেরিকা যেতে পারবেন, এবং বাম দিকে মালাক্কে স্ট্রেট দিয়ে আপনি সাউথ চায়না যেতে পারবেন, দক্ষিণ কোরিয়া যেতে পারবেন, জাপান যেতে পারবেন, এবং ইভেন আপনি রাশিয়াও, কুরিল আইল্যান্ড রাশিয়াও চলে যেতে পারবেন। এই যে একটা কানেক্টিভিটি হাব। এবং পশ্চিম দিকে গেলে কিন্তু আপনি ইউরোপ আমেরিকা যেতে পারতেছেন, মিডল ইস্টে যেতে পারতেছেন। কাজেই এখানে বঙ্গোপসাগর যার নিয়ন্ত্রণে থাকবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মানে চায়নাকে, ইন্ডিয়াকে, কিংবা সাউথ ইস্ট এশিয়ার যে একটা যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স এবং ট্রেডিং ইনভেস্টমেন্ট এবং তাদের যে নেভিগেশন এবং যে ট্রেড রুট এবং সি লাইন, সেটাকে কন্ট্রোল করার জন্য এবং থ্রেট করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ আগ্রহ আছে। এবং চায়নাকে কন্টেইন করার জন্য, চায়নার যে বর্তমান গ্লোবাল ট্রেড, সেই ট্রেডকে এবং তার এক্সপানশনিস্ট পলিসিকে কন্টেইন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ স্বার্থ আছে। এবং সেটা মানে আমি বলবো যে তারা মানবিক করিডোর বলেন, সামরিক দুর্যোগ ব্যবস্থাপনা বলেন, বিভিন্ন নাম দিয়ে তারা বাংলাদেশে আসতে পারে, কিংবা আপনি আরকান আর্মি, আরকানকে বাংলাদেশের সাথে কানেক্টেড অ্যানেক্স করে একটা আলাদা বাংলাদেশের সাথে নিয়ে আসবে। এটা আসলে এটা যদি হতে গেলে, এটা করতে গেলে বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বিশেষ করে উকিয়া টেকনাফ, বান্দরবান এবং কক্সবাজারের মানুষের যে জীবন জীবিকা, তাদের যে নিরাপত্তা, সেটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এবং এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশ সরকার কিংবা এখানে কোনো রাষ্ট্র বা সরকার এটা কিন্তু ডিল করতে পারবে না, এটা ট্যাকেল করতে পারবে না। এবং বিশেষ করে সেই ক্ষেত্রে ইন্ডিয়াও আমাদের বিপক্ষে চলে যাবে, কারণ এটা ইন্ডিয়ার স্বার্থের অনুকূলে নয়, ইন্ডিয়ার স্বার্থের বিপক্ষে, এবং সেটা তো চায়নার স্বার্থের বিপক্ষে অবশ্যই। কাজেই এখানে যে আমাদের সেক্ষেত্রে ভূরাজনীতির জায়গাটি যদি আমরা চিন্তা করি, আমরা যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ইতিমধ্যেই আছি। আপনার মন্তব্য, আপনার বক্তব্য শুনছিলাম। নাঈম আশফাক চৌধুরীর কাছে যেতে চাই। আমি বলছিলাম একটু আগে যে কিছু পয়েন্ট আপনি তুলে ধরেছেন, যেটা নিয়ে আমি আসবো আপনার কাছে। সবসময়ই বিশ্বের উন্নত এবং ক্ষমতাধর দেশগুলোর এগিয়ে আসা নিয়ে কথা বলি আমরা, বিভিন্ন বড় বড় সামিট সম্মেলনগুলোতে এই আলোচনা হয়, কিন্তু বাস্তবতাটা ভিন্ন।
এই ঝামেলা সবাই এড়িয়ে চলছে আমরা যেমনটি দেখছি। তো দেশের সার্বিক নিরাপত্তা, সেটা রাষ্ট্রীয় হোক কিংবা কূটনৈতিক বা ব্যবসায়িক বা সামাজিক, কোন কোন দিক কম্প্রোমাইজ করা হচ্ছে ইতিমধ্যে, আপনার কি মনে হয়? রোহিঙ্গা বিষয়ে নাকি না দেশের সার্বিক বিষয়ের মানে এই রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আরো অনুপ্রবেশের সংখ্যা, এই সব মিলিয়েই এইটাকে কেন্দ্র করেই। জি, আমি যেটা বলবো যে একটা দিকে সবার নজর দেওয়া উচিত যে মিয়ানমারে বর্তমানে তিনটা পক্ষ আমরা ধরে নিতে পারি, বিশেষ করে রোহিঙ্গা রিলেটেড। একটা পক্ষ হলো তাতমাদাও, একটা পক্ষ হলো আরাকান আর্মি, আর ইনডাইরেক্টলি হলো এনইউজি গভর্নমেন্ট, অর্থাৎ অং সান সুচির যে দল, সেই দল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই তিনটা স্টেক হোল্ডারের একজনও রোহিঙ্গাকে চায় না মিয়ানমারে থাকতে। সো বিশেষ করে তাতমাদাও এবং আরাকান আর্মি এই দুইটার কেউই চায় না। অং সান সুচির এনইউজি গভর্নমেন্ট কিছুটা নরম ইদানিং হওয়া আমরা দেখেছি। ইদানিং বলতে 2021-এর কু হওয়ার পরে আমরা দেখেছি এনইউজি গভর্নমেন্ট কিছুটা নরম টুয়ার্ডস রোহিঙ্গা, এবং রোহিঙ্গা শব্দটা তারা উচ্চারণ করেছে। সো যেহেতু মিয়ানমারের কোনো অংশই বিশেষ করে চায় না রোহিঙ্গারা আবার ফেরত যাক অথবা তাদেরকে নাগরিক স্বীকৃতি দিতে, সুতরাং এইখানে দুটো জিনিসের অবশ্যই প্রয়োজন। এক নম্বর জিনিস হলো যে তাদেরকে কম্পেল করতে হবে, বাধ্য করতে হবে যে তারা যেন তাদের নাগরিককে নিয়ে যায়। কে বাধ্য করবে? এই বাধ্যটা করতে হবে এক্সটার্নাল ফোর্সেস। বাংলাদেশের যে করণীয় সেটা হলো বাংলাদেশের এক ধরনের মিলিটারি ড্যাটারেন্স তৈরি করতে হবে। মিলিটারি ড্যাটারেন্স মানে মিলিটারি আগ্রাসন অথবা আক্রমণ নয়। মিলিটারি ড্যাটারেন্স অনেকভাবে করা যায়। মিলিটারি ডিপ্লোমেসি আছে, মিলিটারি প্রিপেয়ার্ডনেস আছে, মিলিটারি অর্থাৎ আমাদের যে আর্মামেন্ট যেগুলো আছে সেটাকে বিল্ড আপ করা, ডেভেলপ করা, এইগুলো সব কিছু মিলে কিন্তু অ্যালায়েন্স করা অন্যান্য দেশের মিলিটারির সাথে, এই সব কিছু মিলে কিন্তু একটা মিলিটারি ড্যাটারেন্স। আর হলো বাংলাদেশের আরেকটা করণীয়, নিরাপত্তা করণীয় হলো যে ক্যাম্পগুলোতে যে সকল রোহিঙ্গারা আছে, আমরা যদি মনে করি যে তারা টুডে ও টুমরো তাদের দেশে ফেরত যাবে, তাহলে তাদেরকে প্রস্তুত করতে হবে এখন থেকেই। তাহলে প্রস্তুতিটা কিভাবে? এই প্রস্তুতিটা হলো তাদের নিজস্ব সিকিউরিটি নিজেরা তৈরি করবে, অর্থাৎ নিজেরা প্রদান করবে। এখন টেকনাফ উকিয়া যদি জনসংখ্যা যদি বলেন 4 থেকে 5 লাখ হয়তোবা বলবে, আমরা হয়তোবা জানবো, কিন্তু এক ক্যাম্পেই আছে প্রায় 13-14 লক্ষ। সো যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিকিউরিটি ফোর্সেস বা গোয়েন্দা আমরা ওইখানে ডিপ্লয় করি না কেন, তাদের পক্ষে 13-14 লক্ষ সিকিউরিটি দেখা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল। সো তাদেরকে প্রস্তুতির জন্য যে তারা আবার ফেরত যাবে তাদের দেশে, সেই জন্য এর অংশ হিসেবেও কিন্তু তারা দে শুড টেক ওভার দ্য সিকিউরিটি অফ দ্য ক্যাম্প। যেই পয়েন্টগুলো আসলে ধরে এগিয়ে যেতে হবে, তার মধ্যে আমরা এখনো প্রথম ধাপেই বোধহয় আটকে আছি দীর্ঘ সময় ধরে। কারণ প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কখনোই ফলপ্রসূ হয়নি। খুব ছোট সংখ্যক যখন ফেরত পাঠাতে আমরা পেরেছিও, তারপরে সেই প্রক্রিয়াটিতেও আমরা এগোতে পারিনি। সময় থাকলে আমরা হয়তো এ নিয়ে আসলে আরো বিস্তারিত আলোচনা করতাম। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে হচ্ছে, এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে নিরাপত্তা বিশ্লেষক এবং রোহিঙ্গা বিষয়ক গবেষক যুক্ত ছিলেন, তাদের সাথে কথা হচ্ছিল। এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথে।